এটা কি সত্যি আমরা মেনে নেব যে না আর কিছু হবে না, আর কোনো আক্রমণ হবে না, এই জঙ্গি গোষ্ঠীগুলির কার্যকলাপ করবে না, নাকি আপাতত থেমে যাবে, এটা আবার শুরু হবে? একদম, আমি শুরুতেই আপনার সাথে বললাম যে এটা আবার শুরু হবে। আমরা হয়তো কিছুদিনের একটা শান্তি পাবো, কিন্তু এর পরে আবার ওরা শুরু করবে। যখনই ওরা রিগ্রুপ করে নেবে, যখনই ওরা স্ট্রেংথ করে নেবে, পেয়ে যাবে, তারপরে আমরা আবার দেখবো যে ওরা সেইভাবেই চলছে। আসলে পাকিস্তান প্রক্সিটাকে ছাড়তে পারবে না, পারবে না ওরা এই প্রক্সিটা। বিকজ দেখুন, পাকিস্তান আর্মি ইজ আনসারেবল টু সো কল্ড গভর্নমেন্ট, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ আনসারেবল টু দ্য পাকিস্তান পিপল। তো এই প্রক্সিটা ওদের চলতেই থাকবে। এবং ওখানে আমি কিছুদিন আগে একজন এলিটির বড় মাথা আইডিওলগ পাকিস্তানে, তার একটা বই পড়ছিলাম, এবং তিনি সেখানে বলছেন দেয়ার ক্যানট বি এনি পিস ইন দ্য ভ্যালি। হি ইজ কমেন্টিং যে আমরা দরকার হলে আমাদের কোনো ফারাক পড়ে না কি আমরা নিরীহ শিশুদের, মহিলাদের মারছি, নিহাত্তাদের মারছি পেহেলগামের মতো, কি আর্মি লোকেদের মারছি, এফেক্ট উইল বি দ্য সেম। So that proxy will continue, and we have hit hard this time. এরকম আমাদের হিট হার্ড করতে হবে, and we have to play it very diplomatically well. আমি প্রণাদের কাছে, প্রণাদ, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমার, যে পাকিস্তানের আর্থিক অবস্থা তো অত্যন্ত খারাপ, আমরা সবাই জানি। একটা দেশটা ধারে ডুবে আছে, $700 কোটি সম্ভবত, বিলিয়ন ডলার সম্ভবত তারা লোন নিয়ে সরকার চলছে। গতকালও একটা লোনের একটা কিস্তি তাদের স্যাংশন হয়েছে। পাকিস্তানের IMF-এ 35 বছরের সদস্য পদ রয়েছে, এর মধ্যে 28 বছরই তারা লোন নিয়েছে। তো এই যে পাকিস্তানের আর্থিক অবস্থা, এই অবস্থাও কি কিছুটা হলেও তাদের ব্যাকফুটে যেতে সাহায্য করলো? হ্যাঁ, যারা লোন দিয়েছে, যে ধরুন আমেরিকা, তার মধ্যে তো একটা বড় তাদের রোল থাকেই, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এসবগুলোতে। তো সুতরাং তাদের ইনভেস্ট নিশ্চয়ই থাকে সেখানটায়। এবং অন্যান্য যারা সদস্য ছিল, কালকে সেই লোনটা দিলেও এই জিনিসটা হয়তো তারাও পরিষ্কার করে দিয়েছে যে বারবার করে এইখানটায় কিছু একটা থামানো উচিত হবে। সেখানটায় আপনি যখন আর্থিকভাবে অন্যদের উপর নির্ভরশীল, তখন আপনার তো অনেকটা লিমিটেশন থাকে যে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ নেওয়ার। খুব বেশি দিন তো সেটা নেওয়া যায় না। আর যেটা শুরুতেই আপনি এর আগেও আলোচনায় বলেছিলেন যে পাকিস্তান ওয়াজ লুকিং ফর এ ফেস সেভার। এখন আমার তারা এটা দেখাবে যে হ্যাঁ ঠিক আছে, আমেরিকার সঙ্গে কথাবার্তা বলে তিনি মিডিয়েট করলেন বলে আমরা এটাকে থামাচ্ছি, আমাদের হয়ে গেছে। তো আমার মনে হয় যে পাকিস্তানের যা অবস্থায় বেশি দিন তারা সাস্টেন করতে পারতো না। কিন্তু দেখুন, যেখানটা আর্মি ইজ দ্য লাস্ট ওয়ার্ড, সেখানটায় তো জনগণের কি হলো না সেটা তো তারা দেখেন কখনো। তো যতই সেখানটা আর্থিক সংকট হোক না কেন, তারা যুদ্ধ চালিয়ে যেত লাস্ট মিনিট অবধি, যখন তাদের মনে হয় যে তারা কোণঠাসা হয়ে পড়েছে। তো মেসেজ আমার মনে হয় যে তারা নিশ্চয়ই পেয়েছে। তবে এইটা শেষ কথা কিনা, আর দেখতে পাবো কিনা, এইগুলো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কারণ অনেকবার হয়েছে এটা ঘটনা, যে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, সেখানে চুক্তি হয়েছে, তারপরে এই ধরনের ঘটনা হয়েছে। দে হ্যাভ ভায়োলেটেড এভরি সিঙ্গল এগ্রিমেন্ট দ্যাট উই হ্যাড। তো সুতরাং যে এইবারেও যে চুক্তিটা হচ্ছে, এটা এখনও ইনফর্মাল একটা সিজ ফায়ার, এবং এরপরে যদি কখনো ফর্মালাইজড হয় সেটাও কতদিন মানবে। কারণ তাদের যে স্ট্রাকচারাল ফ্ল রয়েছে, সেটা যতদিন না ঠিক হবে, আমার মনে হয় যে এই ধরনের প্রবলেমের সঙ্গে আমাদের ডিল করতে হবে। কীভাবে আমরা তার মোকাবিলা করব, সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ঠিক করবে যে কীভাবে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং দ্যাট। আমি ব্রিগেডিয়ার সাহেবের কাছে আসবো। ব্রিগেডিয়ার সাহেব, এই যে পাকিস্তানের যে কাঠামো, সেখানে সরকার একটা চলছে, সেই সরকারের কতটা ক্ষমতা কেউ জানে না। পাকিস্তানের একটা সেনাবাহিনী আছে, আসিম মুনির, তিনি আবার অবশ্য গত 4-5 দিনে তার দেখাও যায়নি, কি করছেন জানাও যায়নি, হয়তো তার ক্ষমতা কতটা আছে তাও আমি জানি না। ISI রয়েছে, আর এদের উপর সুপার পাওয়ার আছে জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার মতো, মৌলানা মাসুদ আজহার, হাফিজ সৈয়দের মতো লোকেরা। তো শেষ মানে আমরা কি দেখতে চলেছি, কিভাবে আমরা মোকাবিলা করতে পারি? ওকে, আমার মতে এই যে সিজফায়ার আমরা ঘোষণা হলো, উই মাস্ট ইমিডিয়েটলি গো ব্যাক টু দ্য ডেভেলপমেন্ট অফ JNK। যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে নর্মালসি এসছিল, এবং যে পরিমাণে আমরা ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করে সেটাকে নর্মালসিতে আনার চেষ্টা করেছিলাম, সেই পরিস্থিতি কিন্তু উই মাস্ট গো ব্যাক ইমিডিয়েটলি। দ্যাট ইজ ইন্টারনাল টু আস। বাট এক্সটার্নালি যদি কথা বলি, পাকিস্তানের যে স্ট্রাকচার, যেটা নর্মালি আমরা বলে থাকি ট্রয়িকা,
In the Troika, the Pakistan army plays a very pivoted role. And সেই pivoted role এর মধ্যে আসিফ মুনির is a very very important man. কিন্তু আসিফ মুনিরের এই যে একটা অ্যাকশন হলো, ওই যে একটা স্টেটমেন্ট দিল, তারপরেই পেহেলগাঁও ইনসিডেন্ট হলো, তারপরেই আমরা একটা ট্রান্স এলসিআরটি ফায়ারিং এর মধ্যে চলে গেলাম। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু ফার্স্ট অফ অল আসিফ মুনির ইজ নট আ ভেরি ভেরি পপুলার পার্সন। We might have a situation when we actually are going to change him and have a different chief of army staff of Pakistan. কিন্তু তাদের কি পাকিস্তানের মতি মানে ওদের যে টেররিস্টের উপরে নির্ভরতা, এটা কি যাবে? সি হোয়াট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইজ পাকিস্তান বেশ ভালোভাবে বুঝে গেছে যে ওদের কনভেনশনাল ওয়ারফেয়ার লড়ে ইন্ডিয়ার সাথে কোনোদিনও পারবে না। So they have decided very very clearly, and it's a very strategic decision, that they are going to actually cut India by 1,000 cuts. These are wordings of the famous person of Prime Minister of Pakistan, Ziaul Haq. Ziaul Haq, and later on before that Bhutto also. But what I would like to say is this tendency of Pakistan to repeatedly depend on an insurgency system and to force in insurgents into JNK, এটা কিন্তু থামবে না। আমাদের কিন্তু এক প্রাণে চেষ্টা করে যেতে হবে যাতে করে ইনসার্জেন্সি জম্মু অ্যান্ড কাশ্মীরে না আসে, এবং আমাদের যে নর্মালসির দিকে যে আমরা দ্রুতগতিতে এগেছিলাম সেটার দিকে আমাদের এখন নজর দেওয়া উচিত। দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স as well as the Ministry of External Affairs as well as the MOD, all three must get their act together, and we must act swift and fast, and we must take the local government into consideration. Omar Abdullah is a very important person. Air Commodore